আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কবিতা আছে, পোয়েট্রি আছে, সেটা হচ্ছে ইউলিসেস। এই ইউলিসেস কবিতাটা অত্যন্ত বড়, যেটা আমাদের ভালো করে পড়তে হবে, এবং তার জানার আগে আমরা এর পারিপার্শ্বিক যে বিষয়গুলো সেগুলো একটু জেনে নিব। এবং কাহিনীটা এর অত্যন্ত চমৎকার, কবিতাটা অত্যন্ত সহজ, কিন্তু তার আগে যদি আমরা পারিপার্শ্বিক বিষয়গুলো না জানি তাহলে আমাদের সমস্যা হবে কবিতাটা বুঝতে। তো দেখে নিই। ইউলিসেস কথার অর্থ হচ্ছে একজন যোদ্ধার নাম, যিনি ছিলেন একজন গ্রিসের ইথাকা নামক এক শহরে একজন বাসিন্দা। ইনি এই ইউলিসেস একজন এত বড় যোদ্ধা ছিলেন, যেটা পরবর্তীকালে আমরা গল্পটা যেতে যেতে বুঝতে পারবো। এখানে দেখে নিই, এই ইউলিসেস কবিতাটি নেওয়া হয়েছে 2 ভলিউমস কালেকশন নামক এক গ্রন্থ সংকলনে, যেটা পোয়েমস নামক যে কাব্যগ্রন্থ সেটা সেখান থেকে নেওয়া হয়েছে, যেটা প্রকাশিত হয়েছিল 1833 প্রথম প্রকাশ, এবং পরবর্তীকালে 1842 প্রকাশিত হয়। এটা একটা ইন্সপিরেশনাল যে কবিতা, সেটা এখানে বহন করে, মানে ইন্সপিরেশনাল একটা শর্ট স্টোরি, যেটা যেভাবে বলি আমরা সেইভাবে। এর অর্থ হচ্ছে মুভ অন। কবিতাটা আমাদেরকে শিখিয়েছে মানুষ কখনো থামার প্রাণী নয়। অর্থাৎ এখানে ইউলিসেস যে মেইন চরিত্র, সেই ইউলিসেস কখনো থেমে থাকেনি। ইউলিসেস কি করেছে, কন্টিনিউয়াল ভাবে তিনি তার কাজ করে গেছেন, এবং কখনো যখন তিনি থেমে গেছেন তখন তার মনে হয়েছে জীবনটা যেন আমার আটকে গেল। তাই প্রত্যেকটা মানুষেরই উচিত যে মুভ অন করা, অর্থাৎ এগিয়ে যাওয়া, তাহলে জীবনের আমরা প্রকৃত স্বাদ পাবো। আচ্ছা, এখানে আসি। এই কবিতাটার মধ্যে একটা যুদ্ধের আমরা বার্তা পাবো, সেটা হচ্ছে ট্রোজেন ওয়ার, যেটাকে আমরা বাংলা ভাষায় বাংলাতে বলবো হচ্ছে ট্রয়ের যুদ্ধ। এই ট্রয়ের যুদ্ধ কার কার ক্ষেত্রে হয়েছিল জানতে গেলে পরবর্তী অংশে আমাদের আসতে হবে। এখানে আসি। হোমার্সের এপিক, অর্থাৎ অন্ধকবি হোমারের মহাকাব্য ইলিয়াড এবং অডিসি, এর কাহিনী অনুযায়ী আমরা ইউলিসেসকে দেখতে পাবো। দ্বিতীয়ত, দান্তের যে ইনফার্নো যে কবিতাটা আছে, সেই ইনফার্নোর একটা অংশ হিসেবে আমরা ইউলিসেসকে এখানে কবিতার মধ্যে জানতে পারবো। এই কবিতার লেখক ইউলিসেস লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। এই আলফ্রেড লর্ড টেনিসন কে ছিলেন? উনি ছিলেন একজন ভিক্টোরিয়ান রাইটার, এবং তাকে আলফ্রেড যে উপাধি, সেটা হচ্ছে একটা ব্রিটিশ টাইটেল ফরম্যাটে উপাধি দেওয়া হয়েছিল, যেটা দিয়েছিলেন উইনস্টন চার্চিল। এবার এই যে বিষয়টা, এখানে কমা দেওয়া হলো মানে কি, আগেকার দিনে ব্রিটিশরা যখন কাউকে উপাধি দিত, সেটা অবশ্যই সেটা প্রথমে যে উপাধিটা সেটাকে কমা হিসেবে রাখতেন। তো তার প্রকৃত নাম হচ্ছে শুধুমাত্র টেনিসন। এই টেনিসনের বাবার নাম ছিল জর্জ এবং মায়ের নাম ছিল এলিজাবেথ, এবং তার যে বন্ধু ছিলেন, বন্ধুটার নামটা একটু ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর্থার হেনরি হ্যালম। এবং আর্থার হেনরি হ্যালমের যে বোন ছিল, যার নাম হচ্ছে ইমিলি। এই কাহিনী কেন বললাম, কারণ কাহিনীটা আমাদের যত এগিয়ে যাবে ততই আমরা বুঝতে পারবো কি করে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে। আর তার স্ত্রী, টেনিসনের যে স্ত্রী ছিল, তার নাম হচ্ছে হ্যালেন। আমরা হ্যালেনকে আমরা পরবর্তীকালে পাবো, যেটার জন্য এই পুরো কাহিনীটা একটা অন্য মাত্রা বহন করবে। ইউলিসেস হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ। এবার প্রশ্ন জাগবে আমাদের মধ্যে, ড্রামাটিক মনোলগ কাকে বলা হয়, নাটকীয় স্বগতোক্তি কাকে বলে? ড্রামাটিক মানে নাটকীয়, আর মনোলগ মানে হচ্ছে স্বগতোক্তি। বিষয় কি, যখন কোনো লেখক তার নিজের কথা নিজের সঙ্গে তুলে ধরবেন এবং নিজেই তিনি শ্রোতা হবেন, তখন তাকে বলা হয় মনোলগ। মনো কথার অর্থ হচ্ছে একক। তাহলে আমরা এখানে পাচ্ছি ড্রামাটিক মনোলগ। এখানে ড্রামাটিক মনোলগের মধ্যে, অর্থাৎ এই কবিতার মধ্যে লিসেনার্স, যিনি শুনছেন, এখানে কে শুনছে? ইউলিসেস নিজেই শুনছে। এখানে ম্যারিনার্সরা শুনছে। এই ম্যারিনার্স বলতে কে? এখানে নাবিকেরা। এই নাবিক বলতে এখানে কে? ইউলিসেসই। অর্থাৎ তিনি নাবিক, তিনি শ্রোতা। এই জন্য এই কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এবং যুদ্ধের যেটা বললাম আমি, ট্রোজেন ওয়ার। আর এখানে আরেকটা জিনিস আমাদের জানতেই হবে কবিতাটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউলিসেসের যে পুত্র ছিল, তার নাম হচ্ছে টেলিমেকাস, এবং তার ওয়াইফ হচ্ছে পেনিলোপ। এই হচ্ছে প্রথম অংশ। আমরা কবিতাটার দ্বিতীয় অংশ যাচ্ছি। অবশ্যই ভালো করে কবিতাটা শুনতে হবে, নচেত আমরা কাহিনীটা বুঝতে পারবো না। দ্বিতীয় অংশে আসছি, যেটা কাহিনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী, যেটার নাম কি? ইউলিসেসের দ্বিতীয় পর্ব। তো এখানে কাহিনীর সংক্ষিপ্ত রূপটা একবার জেনে নিই। যেটা আমরা দুটো কাহিনীর, দুটো যে মহাকাব্য আছে, সেই দুটো মহাকাব্যেরই এখানে কাহিনী লক্ষ্য করতে পারবো। একটা হচ্ছে কি? ইলিয়াড, একটা হচ্ছে ওডিসি। এটা আলোচনা করলাম আমরা আগে। যেটা লিখেছেন কে? অন্ধকবি
হোমার। এই ইলিয়াডের কাহিনী কিরকম? ইলিয়াডের কাহিনী এইটুকুই সমাপ্ত, যাত্রাপথ দিয়ে সমাপ্ত হবে। স্পার্টা শহরে, গ্রিসের স্পার্টা শহরের বিখ্যাত রাজা, যার নাম কি মেলেনাউস, এবং তার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরীতম যে মহিলা, যার নাম কি হেলেন, তার সঙ্গে বিবাহ হয়। কি হয় বিবাহেতে? বিবাহ হওয়ার পর তারা সাংসারিক জীবন ঠিকঠাক করে চলছিল তাদের। হঠাৎ করে সেখানে একজন মানে কি বলবো, যেটাকে আমরা খল চরিত্র বলি, অর্থাৎ ভিলেন চরিত্র এসে প্রবেশ করে, যার নাম হচ্ছে কি প্যারিস। প্যারিস কি করে হেলেনের প্রেমে সে মুগ্ধ হয়ে যায়, এবং হেলেন কিন্তু একে পছন্দ করে না। হেলেনকে সে চুরি করে নিয়ে আসে, তার নিজের শহরে নিয়ে আসে। ক্লিয়ার? এরপর মেলেনাউস অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যান, অত্যন্ত ক্রুদ্ধ হন। এরপর শুরু হয় একটা যুদ্ধ, যে নাম কি ট্রয় যুদ্ধ, যেটাকে আমরা ট্রোজেন ওয়ার আমরা হিসাবে আগের পার্টে আমরা দেখলাম। এখানে দেখা যায় মেলেনাউস মেলেনাউস প্যারিসকে হারিয়ে দেয়, এবং মেলেনাউস সেখানে যুদ্ধে জিতে যায়। যুদ্ধে জিতে যাওয়ার পর হেলেনকে নিয়ে কি করে তারা যাত্রা পথে চলে আসে, মানে বাড়িতে ফিরে আসে। কোথায়? স্পার্টাতে ফিরে আসতে থাকে। এই স্পার্টাতে ফিরে আসার সঙ্গে যে যাত্রাপথটা, সেই যাত্রাপথটা দিয়ে আমাদের ইলিয়াডের কাহিনী সমাপ্ত হলো। নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে এখানে মেলেনাউসের সঙ্গে প্যারিসের যে একটা যুদ্ধ হেলেনকে নিয়ে, সেই অবধি আমাদের ইলিয়াডের কাহিনী। আমরা চলে আসি পরবর্তী কাহিনী, যেটা হচ্ছে অডিসি। এটাই আমাদের আসল কাহিনী। এই কবিতার আসল কাহিনী হচ্ছে আমাদের কি অডিসির কাহিনী। কিরকম? যখন প্রথমে মেলেনাউস যখন হেলেনকে নিয়ে আসে, তখন দেখা যায় সেখানে তার সঙ্গে অনেক যোদ্ধা ছিলেন, বহুত যোদ্ধা ছিলেন, যুদ্ধ করতে গেছে বহুত যোদ্ধা। তার মধ্যে বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ ভয়ঙ্কর যোদ্ধা এবং শক্তির দিক থেকে 1 নাম্বার, তার নাম কি ইউলিসিস, সেখানে তিনি উপস্থিত ছিলেন। মানে কার সঙ্গে? তাহলে মেলেনাউসের সঙ্গে হেলেনকে নিয়ে আসছে। ওই অবধি মেলেনাউসের কাহিনী কিন্তু সমাপ্ত। হ্যাঁ, এবার হেলেনের কাহিনী এবং ইউলিসিসের কাহিনী আমরা এখানে দেখতে পাবো। আর সব থেকে বেশি প্রকাশিত হবে কার কাহিনী? ইউলিসিসের কাহিনী। এবার রানীকে নিয়ে আসছেন ইউলিসিস। আস্তে আস্তে প্রথম যে যেহেতু সেই সময়কার যুগে মানে প্লেনের ব্যবস্থা ছিল না, আর হচ্ছে ঘোড়াগাড়ির ব্যবস্থা ছিল, কিন্তু অত দূর থেকে তো আর আসা যাবে না, বহুত ডিস্টেন্স। আর সব থেকে বেশি সুবিধার ছিল কি সমুদ্র পথে যাত্রা করা। তো তারা সমুদ্র পথে আসছেন, কাকে নিয়ে? রানীকে নিয়ে আসছে। কে? ইউলিসিস। আস্তে আস্তে তারা লোটাস খাদক নামক এক দ্বীপে তারা এসে পৌঁছায়। লোটাস মানে জানি পদ্ম ফুল, ঠিক কিনা? ওই লোটাস ফুলে এসে তারা কি করে, এত সুন্দর লোটাস, আমরা জানি যে পদ্ম ফুলের একটা থাকে না, ওই যে কি বলে, খাওয়ার একটা মতো থাকে না, খাওয়ার ফলের মতো একটা জিনিস। তো বলছে ওরা কি করছে, যে এত সুন্দর একটা দ্বীপ, তাহলে আমরা ওখানে রেস্ট নিই। তো সবাই রেস্ট নিচ্ছে, রেস্ট নিতে নিতে তারা কি করছে, পদ্ম ফুলকে খাচ্ছে। খেয়ে মানে যেই মাত্র মুখে দিয়েছে, অর্ধেক সেনাপতি ইউলিসিসের অর্ধেক সেনাপতি সেখানে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এটা ছলনা ছিল একটা, বুঝা গেছে? তাহলে 1 নাম্বার কাহিনী লোটাস খাদক দ্বীপ। খাদক মানে বুঝতে পারছি খেয়ে নেওয়া। তাহলে লোটাস খাদক দ্বীপে তারা কি করলো, অর্ধেক সেনাপতি সেখানেই মারা গেল। কার? ইউলিসিসের। সেখানে বেঁচে গেলেন কে? ইউলিসিস বেঁচে গেলেন, কারণ তিনি তো গল্পের নায়ক, ঠিক আছে? নায়ক তো আর মরে না, নায়ক তো ভয়ঙ্কর, একদম আলাদা চরিত্র। দ্বিতীয় আমরা তারপর যখন আবার শুরু করলো যাত্রা, সেখান থেকে যখন যাত্রা শুরু করলো, তখন দ্বিতীয়বার তারা পড়লো সাইক্লোপাস নামক এক দ্বীপে, যেটা ছিল এক চোখা দানবের দ্বীপ। অর্থাৎ এই এক চোখা দানব কিরকম? যদি কাউকে দেখে সঙ্গে সঙ্গে তাকে কি করে, গ্রাস করে নেয়, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ভাবে তাকে কি করে, গ্রাস করে নেয়। তো এখানেও বেশ কিছু সঙ্গী তার কি হলো, সেখানেই মৃত্যুবরণ করলো। তাহলে সেনাপতি কমছে কি কমছে না? এবার ভয় ধরছে কার? কিন্তু ইউলিসিস ভয়ের পাত্র নয়। ইউলিসিস কখনো কাউকে ভয় পায় না। সে কি করে মানে নিজের যে শক্তি, সেই শক্তি দিয়ে সে এগিয়ে যায়। আস্তে আস্তে আবার একটা ভয়ের সম্মুখীন পড়ে, সেটা হচ্ছে কি সিরেস দ্বীপ, যেখানে কি এক ডাইনি সেখানে উপস্থিত হয়। ডাইনি জানি তো, ভয়ঙ্কর এক মহিলা। সে ডাইনি এসে উপস্থিত হয়, এবং সে কি করে, প্রথমে তার যে সেনাপতিগুলো ছিল সবাইকে শূকর বানিয়ে দেয়। কি করে? শূকর বানিয়ে দেয়। তো এটা অবাক ব্যাপার, সবাইকে ভয় পেয়ে গেছে, কিন্তু ইউলিসিসকে শূকর বানাতে পারেনি। ইউলিসিস কি করলো, সবাইকে, তারপরে ইউলিসিস একটা যেহেতু নায়ক চরিত্র, অত্যন্ত দুর্ধর্ষ ছিল, সে কি করলো, সবাইকে আবার মানুষ রূপে নিয়ে আসলো। কেন মানুষ রূপে নিয়ে আসলো? কারণ এই যে
ডাইনি ছিল কিনা, এই ডাইনির সঙ্গে ইউলিসেসের প্রেমের সম্পর্ক হয়ে গেল। ইউলি- ইউলিসেস কি করলো, ডাইনিকে প্রেমে আবদ্ধ করে দিল। আর এই ডাইনি কি করলো, সবাইকে তখন মানুষ রূপে নিয়ে আসলো। অর্থাৎ ডাইনি প্রেমে পড়ে গেছে কার, ইউলিসেসের। ভাবা যায়, মানে সেই ইন্টারেস্টিং কাহিনী একবারে। চলে আসি তারপরে, যখন সেখান থেকে তারা আবার যাত্রা শুরু করলো, সে এসে পৌঁছালো সাইরেন নামক এক দ্বীপে, যেখানে এক জলপরীর সমাগম হলো। জলপরী, জলপরী মানে জলপরী, এটা জলপরীর গান। সেখানে জলপরী কাকে বলা হয়, পরী মানে বুঝতে পারছি মেয়ে, ঠিক না, একজন মানে সুন্দরী রমণী সেখানে উপস্থিত হলো। সুন্দরী রমণী উপস্থিত হওয়ার পর কি করলো, ওই তাকে এত সুন্দর, এত সুন্দর, ইউলিসেস তার প্রতি প্রেমে মুগ্ধ হয়ে গেল। না, একদমই না। এবার জলপরীর প্রতি যখন প্রেমে মুগ্ধ হলো, জলপরী কি করলেন, দেখ কি সুন্দর এখানে কাহিনী আছে। জলপরী কি করলেন, একটা সাইরেন বাজালেন। সাইরেন মানে কি, সাইরেন মানে কি, হর্ন বাজালো। যেই মাত্র হর্নটা বাজালো, সবাই এমন ভাবে মানে গানটা, মানে ওখানে একটা গান শুরু হলো, যেই মাত্র যে গানটা শুনছে সেই মারা যাচ্ছে। ইউলিসেসের যতগুলো সেনাপতি ছিল তার মধ্যে অর্ধেকের অর্ধেক সেই গান শুনেই মারা গেল। যে গান শুনছে তার কান থেকে রক্ত ঝরছে, আর সেখানে তারা মরে যাচ্ছে, মৃত্যুবরণ হচ্ছে। কিন্তু এ কি করছিল, ইউলিসেস কি করছিল, কানের মধ্যে, বোঝা গেছে কানের মধ্যে এমন ভাবে সে মানে জিনিস গুঁজে দিল, সে আর গান শুনতে পাচ্ছে না। এবং তার ইচ্ছা ছিল সে জলপরীর গান শুনবে। আবার গান শুনলে তো সমস্যা, মুশকিল। এইবার কি করলো, নিজেকে নিজেকে বাঁচানোর জন্য, বোঝা গেছে, নিজেকে বাঁচানোর জন্য একটা খুঁটির মধ্যে নিজেকে বেঁধে দিল, এবং সে গান শুনছে, দেখা যাক আমাকে কি করে মারে। এই অবধি হলো ক্লিয়ার। এরপর চলে আসে আমাদের লাস্ট কাহিনী দুটো, একটা হচ্ছে স্কিলা, একটা হচ্ছে ক্যারিবারিস। স্কিলা কি, স্কিলা হচ্ছে এক ধরনের রাক্ষস, বোঝা গেছে। যে রাক্ষস কি করবে, একসঙ্গে 20 জনকে 30 জনকে শেষ করে ধ্বংস করে নিতে পারবে, মানে সবকিছুকে ধ্বংস করে নিতে পারবে। এর বৈশিষ্ট্য যদি বলা হয়, এর বৈশিষ্ট্য হচ্ছে এর 6টা মাথা, বোঝা গেছে, 6টা মাথা, এবং চোখগুলো বিশাল বড় বড়। সে আর না, হাতে থাবা মারাত্মক, যাকে ধরবে তাকেই সে গ্রাস করে নেবে। আর একটা হচ্ছে ক্যারিবারিস, এটা হচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় কি করবে, যদি একবার ঘূর্ণিঝড় উঠে সবকিছুকে ধ্বংস করে দিবে। এইবার ইউলিসেস কিন্তু ভাবতে শুরু করলো, এবার আমি কোন দিকে যাব, আমি কি রাক্ষসদের দ্বীপ দিয়ে যাব, নাকি ক্যারিবারিস দিয়ে যাব, অর্থাৎ ঘূর্ণিঝড় দিয়ে যাব। এবার বিপদে পড়ে গেল, অর্থাৎ যে কোনো একদিকে যেতে হবে। এবার কি করলো, সে সিদ্ধান্ত নিল, যদি আমি ক্যারিবারিস হয়ে যাই, তাহলে আমাদের ঘূর্ণিঝড়ের সমস্ত নৌকাটাই শেষ করে দিবে, মানে জাহাজটা শেষ করে আমিও মারা যাবো। তাহলে এক কাজ করি, স্কিলা দিয়ে যাই। এই স্কিলা 10-20 জনকে হত্যা করবে, সবাইকে তো আর হত্যা করবে না, কেউ তো বাঁচবে, তাহলে এই হেলেনকে বাঁচিয়ে তুলবে, ঠিক কিনা। তাই সে সিদ্ধান্ত নিল, স্কিলার দিকে না গিয়ে কোথায়, ক্যারিবাসের দিকে না গিয়ে কোথায় যাবে, স্কিলার দিকে যাবে। স্কিলার দিয়ে যাওয়ার সময় সেই রাক্ষস তাদেরকে কি করলো, সেই রাক্ষস সেখানে উপস্থিত হলো। সেই রাক্ষস কি করলো, অনেক জনকে সেখানে কি করলো, হত্যা করে দিল। কিন্তু সেখানে বেঁচে গেলেন কে, ইউলিসেস বেঁচে গেলেন। কারণ সে কি একজন হিরো, ট্র্যাজিক হিরো ইউলিসেস, তাহলে সে তো বাঁচবেই। এবং বেঁচে ফেরার পর 20 বছর পর এরকম ভাবে চলছে, বোঝা গেছে, মানে একটার পর একটা সম্মুখীন হতে আছে, সেই ইথাকায় এসে উপস্থিত হলো। এবং এখান থেকে আমাদের কাহিনী, মানে কবিতা শুরু হবে। অর্থাৎ এইবার কাহিনীটা কিরকম, তাহলে হেলেনে পৌঁছে গেল, তাহলে স্পার্টায় ওরা পৌঁছে গেল, ওই জায়গায় পৌঁছে গেল, তাহলে স্পার্টা আর ইথিকা একই জায়গা, ঠিক না। ইউলিসেস একজন কি ছিল, তাহলে বীর যোদ্ধা ছিল, ঠিক কিনা, যে কিনা সমস্ত কিছু এই সম্মুখীন পার করে কোথায় এসে পৌঁছেছিল, তার নিজের দেশে এসে পৌঁছেছিল, ইথিকায় এসে পৌঁছেছিল। আর আমি প্রত্যেকদিন কিন্তু ধরবো এই কাহিনীগুলো, কোন কোন কাহিনী কি কি ঘটেছিল। উল্টো পাল্টা কাহিনী বললে হবে না, বুঝে গেছে, পরীক্ষায় আসবে না, একদম আসবে না। কিন্তু আমাদের কাহিনীটা না জানা থাকলে কবিতাটা পড়তে বিরক্তিকর লাগবে। তাহলে প্রথম কাহিনী কি হয়েছিল, প্রথম ঘটনা কি ঘটেছিল, লোটাস লোটাস খাদক, তারপরে হচ্ছে সাইক্লোপাস মানে এক চোখা দানব, যেটা আমি বললাম। তারপরে হচ্ছে সিরেস দ্বীপ, যেটা ডাইনিদের শুকর বানিয়ে ফেলেছিল। আর সাইরেন মানে কি জলপরীর গান। আর আরেকটা কি, স্কিলা আর ক্যারিবারিস। ক্লিয়ার, মনে রাখবো একটু ভালো করে।
আচ্ছা, ইউলিসিস এরপর কি হচ্ছে? ইউলিসিস একজন যোদ্ধা, বীর যোদ্ধা, বহুত বছর, কত বছর হয়ে গেছে? 20 বছর। তাহলে সে কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে। এবার বৃদ্ধ হওয়ার পর একদিন তার কিন্তু আর ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, বুঝা গেছে? ওই যে বলছিলাম এই কবিতাটা কেন লেখা হলো, আমরা একটু আগে দেখেছিলাম তার বন্ধু কি, আর্থার হেনরি হ্যালম, দেখেছিলাম আমরা নিশ্চয়ই, আর্থার আর্থার হেনরি হ্যালম, এবং তার বোনের নাম কি? এলিনা, এলিনা ইমিলি, কি? ইমিলি। আর্থার হেনরি হ্যালমের বন্ধুর বোনের সঙ্গে ইউলিসিসের বিবাহ হওয়ার একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, মানে ওদের বিবাহ হবে। হঠাৎ করে কি হলো, আর্থার হেনরি হ্যালম বিশেষ কারণে রোগগ্রস্ত হয়ে সেখানে মারা গেল। এটা দেখার পর অত্যন্ত দুঃখ পেয়েছিলেন মন থেকে, কে? ইউলিসিস। তাই বলেছিলেন যে জীবনটা থেমে থাকার নয়, জীবনটা মুভ অন করা। অর্থাৎ আমার এখন জীবন আছে, আমি এইসব নিয়ে, পারিপার্শ্বিক বিষয় নিয়ে, অর্থাৎ এই ছোট মোটো জিনিস নিয়ে আমি আর থাকবো না, আমাকে কি করতে হবে? আমাকে এগিয়ে যেতে হবে, বোঝা গেছে? একদিন কি হয়েছে কাহিনীটার মধ্যে, তাহলে প্রবেশ করি একটু। একদিন কি হয়েছে, ইউলিসিস তার ঘরের বারান্দায় এরকম বসে সে চিন্তা করছে, এবং এই একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। যেমন আমরা কি পেয়েছিলাম, একটা কাহিনী, এরকম একটা কাহিনী পেয়েছিলাম, দ্য ওয়েট, ঠিক না? ওই যে ইয়েটা, ব্যাংকারটা চিন্তা করছিল না, তেমনি 20 বছর পর চিন্তা করছে কে? ইউলিসিস। হাঁটছে এবং চিন্তা করছে, তার মনের মধ্যে একটাই চিন্তা, আমি এই ছেলে পুত্র মানে সংসার নিয়ে কি করব? আমার জীবন তো একটা মুভ অন করার জীবন, আমাকে এখানে থেকে কি হবে? তাই আমাকে কি করতে হবে? সেই 20 বছর আগের বিষয়গুলো তার মনে পড়ে গেল। সে কি করে সমুদ্র যাত্রা করেছিল, কতটা একটা ভয়ঙ্কর সম্মুখীন মুখে পড়েছিল, এই জিনিসগুলো তার মনের মধ্যে যখন জাগলো, তখন মনে করলো আমি আবার সেই সমুদ্রে যাব, যে সমুদ্র আমাকে কি করছে, আমাকে সমুদ্র ডাকছে, যে সমুদ্রের মধ্যে আমার একটা অন্য রকমের পরিচয় ছিল, যেখানে আমি একজন কি ছিলাম? যোদ্ধা ছিলাম। আজ আমি হয়ে গেছি একজন কি? ওল্ড এজ, একজন পুরনো কি বৃদ্ধ মানুষ। এবং আমার যে স্ত্রী, একজন মানে মুখ কুচকে যাওয়ার মতো একটা স্ত্রী, আর ভাল লাগছে না, ওল্ড এজ হয়ে গেছে সে। অর্থাৎ আমাকে এই রকম বিষয় দিয়ে থাকতে হবে না, আমাকে কি করতে হবে? যোদ্ধার মতো করে এগিয়ে যেতে হবে। তাই এই এত বড় কবিতাটা আমরা আস্তে আস্তে পড়বো, বোঝা গেল? তাহলে এই কাহিনী টোটালটা বোঝা গেল, আমরা কবিতার লাইন বাই লাইন আলোচনা করছি।